আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকের মনের মধ্যে একটা কমন প্রশ্ন যে ফাইনাল প্রফ শেষ হয়েছে, ফাইনাল প্রফ থেকে ইন্টার্ন, এই সময়ের মাঝখানে আমরা মোটামুটি একটা ভালো টাইম পাই, যে টাইমে আমাদের হাতে বেশ কিছু সময় থাকে, একদম অখণ্ড অবসর যাকে বলা হয়। তো এই ফাইনাল প্রফ থেকে ইন্টার্ন, এই যে আমাদের অবসর সময়টা, এই যে আমাদের ফ্রি টাইমটা, এই ফ্রি টাইমটাতে আমরা আসলে কী করতে পারি বা এই ফ্রি টাইমটা কীভাবে সবচেয়ে ভালোভাবে কাজে লাগানো যায়। সো আমরা যদি চিন্তা করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, হাদিসটা হচ্ছে এরকম যে মানুষ দুইটা জিনিস নিয়ে সবচেয়ে বেশি ধোকায় নিমজ্জিত, যার মধ্যে একটা হচ্ছে সুস্থতা এবং দুই নাম্বারটা হচ্ছে অবসর। অর্থাৎ আমরা কিন্তু এখন সেই অবসরের সময়টা পার করছি, যে আপনার ফাইনাল প্রফ শেষ, পড়াশোনার চাপ শেষ, এখন আপনি আসলে কি করবেন এবং কিভাবে আপনি সময়টাকে কাজে লাগালে আপনার সময়টা অপচয় হবে না। এটা যদি চিন্তা করতে হয় তাহলে আমাদের সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা প্রপার প্ল্যানিং। সো আপনার প্ল্যানিংটা যখন প্রপার হবে তখন দেখবেন যে আপনার অনেক সময় আপনার সেভ হয়ে যাবে। সুতরাং আপনি যদি সময় বাঁচাতে চান, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা প্রপার প্ল্যানিং করা। এখন সমস্যা যেটা হয় যে আমরা আসলে কিভাবে প্ল্যানিং করব বা কোন জিনিসটাকে সামনে রেখে আগাবো, এটাই আমরা সবসময় বুঝতে পারি না। বা অনেক সময় আমাদের যেটাকে গুরুত্বপূর্ণ মনে হয় দেখা যায় আসলে সেটা গুরুত্বপূর্ণ ছিল না। তাহলে আমরা যদি প্ল্যানিংটা সাজাই যে আমরা এখন ফাইনাল প্রুফ দিয়েছি এবং আমরা সামনে ইন্টার্নশিপে যাচ্ছি, তাহলে আমাদের সাথে কি কি জিনিস আসলে ঘটতে পারে বা কি কি সম্ভাবনা আমাদের সামনে আছে। ওকে, তাহলে প্রথমত আমরা যদি একটু চিন্তা করি ফাইনাল প্রুফ থেকে ইন্টার্নশিপের সময়টা এরকম একটা সময়, যে সময়টা আপনি হয়তো বা মেডিকেল লাইফে আর পাবেন না, কারণ এরপরে আপনার ইন্টার্নশিপ শুরু হবে, ইন্টার্নশিপের পরে আপনার পোস্ট গ্রাজুয়েশন হবে, অথবা আপনার কোনো একটা জায়গায় জব হবে, বিসিএস হবে, অথবা অন্য কোনো জায়গায় জব হবে। সুতরাং আপনার এই অবসর সময়টা কিন্তু আর থাকছে না। তাহলে এই অবসর সময়টাতে আপনি আসলে কী করতে পারেন, যে জিনিসগুলো আপনার লাইফে এতদিন ধরে করতে চেয়েছেন, এরকম কিছু করতে পারেন। এক্সাম্পল দেই কিছু, তাহলে আমরা কয়েকটা এসপেক্ট থেকে আমরা এই জিনিসটাকে বিবেচনা করব। নাম্বার ওয়ান, আপনার প্ল্যানিংটাকে আপনি এইভাবে সাজাতে পারেন যে আমার প্ল্যানিংটা কিছু কয়েকটা দিকে আমি চিন্তা করব। নাম্বার ওয়ান হচ্ছে একাডেমিক প্ল্যানিং, কারণ অনেকে আসলে একাডেমিক ব্যাপারটাতে সিরিয়াস। দুই নাম্বার, আপনার প্ল্যানিংটা হতে পারে সাংসারিক প্ল্যানিং, ঠিক আছে, যে আপনি সাংসারিক বিষয়ে চিন্তা করছেন। তিন নাম্বার, আপনার প্ল্যানিংটা হতে পারে ইসলামিক প্ল্যানিং, ঠিক আছে, ইসলামিক প্ল্যানিং। চার নাম্বার, আপনার প্ল্যানিংটা হতে পারে যে ট্যুর বা এনজয়, হ্যাঁ, আপনি এনজয় করার জন্য কী কী করতে চাচ্ছেন, এরকম কিছু প্ল্যানিং। তাহলে মোটামুটি এই মোটা দাগে আমরা এই 3-4 ভাগে এই কাজটাকে আমরা সাজাতে পারি। তাহলে আমরা যদি বলি যে আপনি আসলে কি করতে চাচ্ছেন এই সময়টাতে, একাডেমিক্যালি আপনি কি কি করতে পারেন, কি কি আপনার অপশন আছে। একাডেমিক্যালি একটা অপশন হচ্ছে আপনি পোস্ট গ্রাজুয়েশনের জন্য প্রিপারেশন নিতে পারেন। একাডেমিক্যালি আপনার আরেকটা অপশন হচ্ছে আপনি বিসিএস এর জন্য প্রিপারেশন নিতে পারেন। একাডেমিক্যালি আপনার আরেকটা অপশন হচ্ছে আপনি জিপির জন্য পড়তে পারেন, অথবা আপনি ইন্টার্নশিপ শুরু হচ্ছে সেই ইন্টার্নশিপের জন্য পড়তে পারেন, অথবা আপনার প্রিভিয়াসলি যদি কোনো গ্যাপ থাকে, হ্যাঁ, সো প্রিভিয়াস যেসব গ্যাপ ছিল সেই প্রিভিয়াস গ্যাপগুলোকে আপনি ফিল আপ করতে পারেন। তাহলে এই প্রত্যেকটার জন্য আমরা কিভাবে আগাবো। তো প্রথমত বলি যে পোস্ট গ্রাজুয়েশন যখন আপনি দিতে যাচ্ছেন বা দিবেন, যেহেতু আপনি ইন্টার্নশিপের পরেই পোস্ট গ্রাজুয়েশন দিচ্ছেন, তাহলে ইন্টার্নশিপের সময়কালটাতে আমরা যদি একটু ভাগ করি, ইন্টার্নশিপে আপনি নিয়ারলি 1 বছর সময় পাচ্ছেন, কিন্তু সেই 1 বছরের সময়তে আপনার যাবে হচ্ছে প্রচণ্ড রাশ, কারণ ইন্টার্নশিপে আমাদের ট্রেনিং পিরিয়ড, সুতরাং এখানে আমাদেরকে অনেক কিছু হাতে কলমে করে করে শিখতে হবে। তাই ইন্টার্নশিপে সর্বোচ্চ রকম চেষ্টা করতে হবে যে যেইখানে যে ওয়ার্ডে প্লেসমেন্ট থাকুক, যেই ওয়ার্ডে প্লেসমেন্ট থাকুক, সেইটাকে 100% প্রায়োরিটি দিয়ে করা। কারণ কি, কারণ এই ইন্টার্নশিপের ওয়ার্ডগুলো আপনি কখনো করবেন না। ধরেন আপনি মেডিসিনে যাবেন, আপনি হয়তো বা ধরলাম যে আপনি রেসপিরেটরি মেডিসিনে কেরিয়ার করবেন, আপনি কিন্তু কোনো দিন ইউরোলজি ওয়ার্ডে আর ঢুকবেন না, ইউরোলজির কোনো পেশেন্টকে ডিল করবেন না, আপনি কিন্তু কোনো দিন অর্থোপেডিক্সের পেশেন্টকে ডিল করবেন না। বাট আপনি যেহেতু একজন এমবিবিএস ডক্টর, সুতরাং আপনার কিন্তু ওই লেভেলের নলেজটা দরকার হবে যেখানে আপনি ইউরোলজির পেশেন্টটাকে, অর্থোপেডিক্সের পেশেন্টটাকে একটা প্রাইমারি ম্যানেজমেন্ট দিতে পারবেন, একটা প্রপার রেফারেল দিতে পারবেন, এবং ক্ষেত্র বিশেষে একটা প্রপার ম্যানেজমেন্ট দিতে পারবেন। সুতরাং যখনই আপনি ইন্টার্নশিপে যাচ্ছেন ওই সময়টাকে সবচেয়ে ভালো করে ইউজ করার চেষ্টা করতে হবে। আচ্ছা, তো যেহেতু আমরা ইন্টার্নশিপের সময়টাকে সবচেয়ে ভালো করার চেষ্টা করি, তাহলে দেখা যায় যে ইন্টার্নশিপে অনেকে যে ভুল কাজটা করে, ইন্টার্নশিপে অনেকে এই ট্রেনিংয়ের দিকে ফোকাস না দিয়ে অনেক খালি পড়াশোনার দিকে ফোকাস দেয়। সো ব্যাপারটা হচ্ছে ইন্টার্নশিপের প্রায়োরিটি লিস্টে 1 নম্বরে থাকবে ট্রেনিং, 2 নম্বরে থাকবে হচ্ছে স্টাডি। কারণ আপনি যদি স্টাডি না করেন, আপনি আসলে কী ট্রেনিং করছেন সেটার মর্মার্থ বুঝতে পারবেন না। তাহলে আপনাকে ভালো ট্রেনিং করার জন্য কিন্তু আপনাকে ভালো স্টাডি করতে হবে। এখন আপনি ধরে নিলাম যে আপনি আপনার লাইফে সাবজেক্ট চয়েস করে ফেলেছেন। আবার অনেকে থাকে যে যারা সাবজেক্ট চয়েস করে নাই বা কেরিয়ার চয়েস করে নাই, সেই ক্ষেত্রে ইন্টার্নশিপ কিন্তু একটা ভালো সময় যে আপনি কোন দিকে কেরিয়ারে যাবেন সেটা ফিক্স করার জন্য। তাহলে আপনার যদি কেরিয়ার এখনও ফিক্স না হয়ে থাকে, তাহলে আমি বলবো যে পোস্ট গ্রাজুয়েশন প্রিপারেশন নেওয়ার দরকার নেই। আর যদি আপনার এটাকে কনফার্ম করে থাকেন যে না, ফাইনালে আমি মেডিসিনেই যাচ্ছি, তাহলে আমি বলবো যে সেইখানে আপনার জন্য আমার অনেক কিছু বলার আছে। তাহলে আপনি যদি কনফার্ম করে থাকেন যে আমি মেডিসিন, সার্জারি অথবা গাইনিতে যেতে চাচ্ছি,
এই ক্ষেত্রে আপনাকে জানা উচিত যে এইখানে আমাদের পরীক্ষা আছে 2 প্যাটার্নের, মূলত বাংলাদেশের সাপেক্ষে চিন্তা করলে FCPS অথবা MD বা যেটাকে আমরা বলি হচ্ছে রেসিডেন্সি, এবং 2 নম্বর আপনার আরেকটা সুযোগ আছে, সেটা হচ্ছে MRCP দেওয়ার। এবং এর মধ্যে MRCPটা কিন্তু আপনি চাইলে ইন্টার্ন এই সময় দিতে পারবেন। FCPS দেওয়ার জন্য আপনি ইন্টার্ন শেষ করার সাথে সাথে FCPS দিতে পারবেন, আর MD বা রেসিডেন্সি পরীক্ষা দেওয়ার জন্য আপনি ইন্টার্নশিপ শেষে আপনার আরও 1 বছর অপেক্ষা করতে হবে। সো আমি যদি ইমিডিয়েটলি চিন্তা করি, ইমিডিয়েটলি আমার সামনে আছে অপশন FCPS এবং এরও আগে সামনে আছে হচ্ছে MRCP। সমস্যা হচ্ছে MRCP দিতে অনেক টাকা পয়সার প্রয়োজন হয়, এই কারণে MRCPটা অনেকে দেয় না শুরুতে, প্লাস MRCPতে একটা ভালো পরিমাণ নলেজ দরকার হয়, এই কারণে শুরুতে সবাই সেই রিস্কটা নিতে চায় না। তাহলে সাধারণত যে টার্গেটটা অনেকে করে থাকে সেটা হচ্ছে FCPS। বাট কেউ যদি খুবই বদ্ধপরিকর থাকে যে সে না বাইরে চলেই যাবে, তাহলে তার জন্য MRCP একটা বেটার চয়েস হতে পারে। এখন আপনি যখন FCPS এর জন্য প্রিপারেশন নিতে যাচ্ছেন, তাহলে আপনি সার্জারি, মেডিসিন, গাইনি যাই দেন না কেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 1 নম্বরে আপনার ওই টপিকের মেইন বুকটাকে আয়ত্ত করে ফেলতে হবে। তাহলে মেডিসিনের জন্য ডেভিডসন পড়তে হবে, আপনি ওইদিকে বেলিয়ান লাভ পড়তে হবে, সার্জারির জন্য, গাইনির জন্য আপনাকে দত্ত পড়ে ফেলতে হবে। তাহলে আপনার যদি এই মেইন বইগুলো পড়া না থাকে, বিশ্বাস করেন ভাই, পোস্ট গ্রাজুয়েশন প্রিপারেশনের জন্য মেইন বই পড়া আর আপনার ওই ফাইনাল প্রফের জন্য মেইন বই পড়া অনেক পার্থক্য। কারণ ফাইনাল প্রফের কোশ্চেন প্যাটার্নের সাথে আপনার FCPS এর কোশ্চেন প্যাটার্নের খুবই কম মিল হবে এবং কন্টেন্ট ডেপথও অনেক পার্থক্য। সুতরাং আপনাকে এখন ডেভিডসনের পিছনে, বেরি লাভের পিছনে, দত্তর পিছনে সময় দিতে হবে আপনি যেই ক্যাটাগরিতে যেতে চান সেইখানে। পাশাপাশি প্রত্যেকটা পরীক্ষাতে কিছু বেসিক টপিক থেকে কোশ্চেন থাকবে, যেমন ধরুন বেসিক অ্যানাটমি, বেসিক ফিজিওলজি। তাহলে এই যে বেসিক যে সাবজেক্টগুলো আছে সেটা সম্পর্কে আপনার ভালো করে নলেজ রাখতে হবে। যেমন আপনি সেই কতদিন আগে ফিজিওলজি পড়েছেন, এবার চেষ্টা করেন ফিজিওলজি বইটাকে খুলে একটু দেখার জন্য, ঠিক আছে? বা ফিজিওলজিকে শর্টকাটলি ভালো করে পড়ার জন্য BRS ফিজিওলজি এইটা নামে বই আছে, BRS ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি সব কিছুই ওদের সিরিজ আছে। এই BRS বইটা বেশ সুন্দর অল্পের মধ্যে পড়ার জন্য। সো বেসিক সাবজেক্টগুলোতে আমাদের জোর দিতে হবে। যারা সার্জারিতে যেতে যাচ্ছেন তাহলে আপনারা চেষ্টা করেন অ্যানাটমিটাকে আবার একটু ভালো করে ফোকাস করার জন্য, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আপনি কী করতে পারেন, এই সমস্ত গাইডলাইন নেওয়ার জন্য আপনি 2টা সাহায্য নিতে পারেন। 1 নম্বর হচ্ছে আপনি হয়তো অনেক ফ্রি কন্টেন্ট পাচ্ছেন, তাহলে আইদার আপনি চলে যেতে পারেন হচ্ছে ইউটিউবে। সো আপনি ইউটিউব থেকে ফ্রি কন্টেন্ট আপনি এখানে পাবেন, যেখানে হয়তো বা এই টপিকগুলো ক্লিয়ার করে দিচ্ছে। সো ইউটিউব থেকে আপনি হয়তো বা টপিক ক্লিয়ার করতে পারবেন, বা আপনার বেসিকটাকে ক্লিয়ার করতে পারবেন, বা নলেজটাকে ক্লিয়ার করতে পারবেন। বাট এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনার জন্য আপনার কোনো একটা কোচিংয়ে অথবা কোনো একটা ভাইয়ার কাছে আপনি চাইলে ভর্তি হতে পারেন, ঠিক আছে? কোচিং বা হচ্ছে কোনো একজন মেন্টরের অধীনে আপনি ভর্তি থাকতে পারেন। এতে করে কি হবে, এতে করে আপনার একটা ভালো গাইডলাইন পাবেন এবং আপনার এই যে কনসেপ্টটা অনেক বেশি ক্লিয়ার হবে। মানে আপনি হয়তো বা যে জিনিসটা আপনি ইউটিউবে খুঁজে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে বের করতেন, সে এই 1-2 ঘন্টার জায়গায় আপনি হয়তো বা সেই টপিকটা 10 মিনিটে আপনি এখানে শিখে ফেলতে পারবেন। তাহলে আপনার সময়ের অপচয়টা কম হবে। এবং 2 নাম্বার একটা আর্জ থাকবে ভালো করে পড়াশোনা শেখার জন্য, এবং এই আর্জটাই আসলে অনেকের থাকে না, বিশেষ করে এই সময়টাতে যেখানে আমাদের সময় নষ্ট করার উপকরণ অনেক বেশি, সেখানে আর্জ থাকে না, এবং আর্জ না থাকার কারণে আমরা এটা করতে পারি না। তাহলে এটা গেলো আমাদের পোস্ট গ্রাজুয়েশন নিয়ে আলোচনা। আমরা অনেক দূরে চলে এসেছি। আচ্ছা, এবার যদি BCS নিয়ে একটু বলতে হয়, তাহলে BCS এর 2টা ক্যাটাগরি, একটা হচ্ছে স্পেশাল BCS আর একটা হচ্ছে আমরা যদি বলি যে জেনারেল BCS। তাহলে স্পেশাল হবে নাকি হবে না এইটা আসলে আশা করে লাভ নাই, আমরা এজ ইউজুয়াল একটা প্রিপারেশন নেব। তাহলে 2 BCS এর ক্ষেত্রে কমন জিনিস কোনটা সেটা আপনি জানতে হবে। তাহলে 2 BCS এর ক্ষেত্রে আপনি দেখবেন যে বাংলাটা 2খানি কমন, ইংলিশটা আপনার 2 জায়গাতেই কমন পাচ্ছেন, ঠিক আছে? এরপর আপনি দেখবেন যে জিকেটা 2 জায়গাতে কমন, ম্যাথ 2 জায়গাতে কমন, ঠিক আছে? ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এটা আপনার 2 জায়গাতে কমন। তাহলে এই টপিকগুলো আপনি এখন একবার রিডিং দিয়ে ফেলতে পারেন, ঠিক আছে? সো এটা রিডিং দেওয়ার জন্য আপনি যে কোনো ভালো একটা বই পড়তে পারেন, সেখানে প্রফেসরসের বই হতে পারে, বা হচ্ছে আপনি জর্জের বই পড়তে পারেন, যে কোনো যেটা আপনার ভালো এরকম বই পড়বেন। পাশাপাশি BCS নিয়ে ইউটিউবটা হচ্ছে খনি, মানে ইউটিউবে অসংখ্য আপনি ভিডিও পেয়ে যাবেন। ইউটিউব ছাড়াও আপনি আরও কিছু পেজ পেতে পারেন, যেমন হচ্ছে জাকির স্পেশাল নামক একটা পেজ আছে, ফেসবুক পেজ জাকির স্পেশাল, এটা নামে একটা ফেসবুক পেজ আছে। এই পেজটা অনেক ভালো, ঠিক আছে? এছাড়া আপনি জাস্ট BCS লিখে ফেসবুকে যদি সার্চ করেন, দেখবেন যে যেই BCS প্রত্যেকটা BCS নিয়ে আলাদা আলাদা অনেক ফেসবুক গ্রুপ থাকে, এবং এটা সময়ের সাথে সাথে আপ টু ডেট মানে চেঞ্জ হয় আর কি। তাহলে আপনি BCS ফেসবুক গ্রুপে আপনি পড়তে পারবেন, জাকির BCS স্পেশালে আপনি অনেক কিছু ইনফরমেশন পাবেন। এছাড়া লাইভ এক্সাম নামে একটা অ্যাপ আছে, অনলাইন অ্যাপ, আপনি চাইলে এই লাইভ এক্সাম অ্যাপ থেকে অনেক কোশ্চেন সলভ করতে পারবেন, এবং ওদের আর্কাইভ আছে, আর্কাইভের মধ্যে অনেক কোশ্চেন জমা থাকে, আপনি চাইলে এই আর্কাইভ সলভ করতে পারবেন। তাহলে এটা গেলো আপনার BCS এর কমন কন্টেন্টের পড়া। এরপরে যদি আমি বলি, যদি স্পেশাল BCS নিয়ে বলতে হয়, যেটা নিয়ে অনেকে চিন্তা করে, তাহলে স্পেশাল BCS এ আপনার কোশ্চেন থাকবে হচ্ছে মেডিকেল পোর্শন থেকে। সো যেহেতু মেডিকেল পোর্শন থেকে কোশ্চেন থাকবে, তাহলে এইখানেই আপনার একদম ছক্কা পেরোনোর সুযোগ আছে, তাই না? তাহলে মেডিকেল পোর্শনে কী থাকবে? মেডিকেল পোর্শনে যদি আমি এক কথায় বলি, বেসিক মেডিকেল সায়েন্স থেকে বেশি কোশ্চেন থাকবে, তাই না? তো বেসিক মেডিকেল সায়েন্স বলতে কি, আপনি ফার্স্ট ইয়ার থেকে
ফোর্থ ইয়ারে যা পড়েছেন এটা হচ্ছে আপনার বেসিক মেডিকেল সায়েন্স, যেটা সবার জন্য কমন, তাহলে এইখান থেকে প্রশ্ন থাকবে হচ্ছে বেশি। এছাড়া যেমন 42 BCS-এ আপনার অনেক মেডিসিন থেকে অনেক কিছু কোশ্চেন ছিল, তাহলে দেখেন মেডিসিন থেকে বা সার্জারি থেকে টুকটাক ছিল। তাহলে এইখানে মূল ব্যাপারটা যেটা, আপনি যদি মেডিকেলের পোর্শনের প্রিপারেশন নেন বা বলতে গেলে যদি পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নেন, আপনার কিন্তু এই জায়গাতে আপনি একটা এক্সট্রা এজ পাচ্ছেন বা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছেন। এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে যারা চাচ্ছেন যে স্পেশাল বিসিএসকে টার্গেট করবেন, তারা কিন্তু পোস্ট গ্রাজুয়েশনের জন্য পড়াশোনা শুরু করতে পারেন। কারণ আপনি যদি আপনার বেসিক ক্লিয়ার করেন, আপনারা দেখবেন যে এই পড়াশোনাগুলো অলরেডি হয়ে গেছে বা হয়ে যাবে। এরপরে টুকটাক সময় আপনি একটু বাংলা, ইংলিশ, জিকে এসব একটু দেখার চেষ্টা করলেন, এগুলো আপনাকে একটা অন্যরকম অ্যাডভান্টেজ দিবে। তবে এখানে বিসিএস দেওয়ার আগে আপনাকে আমি অবশ্যই রিকোয়েস্ট করবো যে আমার আরও কিছু ভিডিও আছে যে বিসিএসের আসলে সুবিধা কী, প্রোসগুলো কী, কনসগুলো কী, এগুলো একটু জেনে নিয়ে এরপরে আপনার জন্য আপনি আসলেই বিসিএসের জন্য ফিট কি না, হ্যাঁ এইটা আগে আসলে আপনাকে জেনে নিতে হবে যে আসলে আপনি বিসিএসের জন্য কতটুকু ফিট এবং আপনি আসলে এটা কন্টিনিউ করতে পারবেন কিনা। মানে বিসিএসকে আমরা যত বেশি ওভার গ্লোরিফাই করি, আমার কাছে মনে হয় যে বিসিএসকে ওভার গ্লোরিফাই করা হয়, বাস্তবতা আসলে সেরকম না। যাই হোক, বাংলাদেশের চাকরির বাজারও আসলে খুব একটা ভালো না, সো আমরা একটু ভেবে চিন্তে এই ডিসিশনটা নিব আর কি। ওকে, তাহলে আমি একাডেমিক দুইটা কথা বললাম, এবার আসে হচ্ছে জিপি বা ইন্টার্ন রিলেটেড পড়াশোনা। সো আমরা একটু আরেকটা জায়গায় বলি, তাহলে জিপি বা ইন্টার্ন রিলেটেড পড়াশোনা আপনি আসলে কীভাবে শুরু করবেন। সো জিপি অথবা ইন্টার্ন রিলেটেড পড়াশোনা এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আপনার জন্য এখন। কেন ইম্পর্ট্যান্ট? কারণ ধরলাম আপনি পোস্ট গ্রাজুয়েশন করলেন, তাহলে যারা পোস্ট গ্রাজুয়েশন করে তারা শেষ পর্যন্ত কী করে, জিপি প্র্যাকটিস করে, ঠিক আছে। বা আপনি ইন্টার্নে যাচ্ছেন, ইন্টার্নে গিয়ে আপনাকে ম্যানেজমেন্ট, ট্রিটমেন্ট এগুলো শিখতে হবে, তাহলে ট্রিটমেন্ট বা এই ম্যানেজমেন্ট এগুলো কিন্তু আপনাকে আসলে ফাইনাল প্রফে শেখায় নাই। তাহলে এই জিনিসগুলো সম্পর্কে আমাদের নলেজ রাখতে হবে। আবার অনেক সময় এরকম হয় যে আমরা অনেক নলেজ অর্জন করেছি, অনেক কিছু জানি, বাট কোনটা আমাদের জন্য দরকারি কোনটা অদরকারি সেটাই আমরা বুঝতে পারি নাই। ইভেন আপনি যদি একটা হাস্যকর ব্যাপার দেখেন, আমরা কতজন হাইপার টেনশনের ম্যানেজমেন্ট ভালো করে জানি, আমরা কতজন এখন একটা ইসিজি ভালো করে রিড করতে পারি, একটা এক্সরে ভালো করে রিড করতে পারি, একটা অ্যান্টিবায়োটিক, একটা প্রপার রোগের জন্য একটা প্রপার অ্যান্টিবায়োটিক ডোজিং আমরা কতজন জানি, পেডিয়াট্রিক্সের ডোজিং কেমন হবে আমরা কতজন জানি, আমরা স্কিন ডিজিজ কয়জন ম্যানেজ করতে পারি, ঠিক আছে, আমরা সিটি এমআরআই কয়জন বুঝি। দেখবেন এই কোশ্চেনগুলো যে করলাম, অনেকে আমি আমি আশা করি যে হয়তো বা 85% মানুষ আসলে এই সমস্ত জিনিসগুলো নিয়ে ধারণা রাখে না, যে হাইপার টেনশনে কী কী ড্রাগ দিতে হবে, কখন ড্রাগ দিতে হবে, বাজারে কোন কোন ড্রাগ অ্যাভেলেবেল আছে, ইসিজির ফাইন্ডিং কী কী হবে, সেটা অনুযায়ী আপনি কী ম্যানেজমেন্ট দিবেন, এক্সরে থেকে আপনি কী বুঝবেন, সিটি এমআরআই থেকে কী বুঝবেন। তাহলে এই যে আমাদের একটা বড় একটা লেকিংস আছে, এই লেকিংসটা কে ফিল আপ করবে? আমরা যে এই র্যাট রেসে থাকি, হ্যাঁ বিসিএস দেওয়া বা পোস্ট গ্রাজুয়েশন দেওয়া, এই র্যাট রেসের মধ্যে এই লেকিংসটা কোনো সময় ফিল আপ হয় না, এবং দিন শেষে আপনার পার্ট 1 হয়ে যায়, আপনার বিসিএস হয়ে যায়, কিন্তু আপনি আসলে একটা কনফিডেন্টলি একটা এক্সরে আপনি রিড করতে পারেন না, একটা ইসিজি রিড করতে পারেন না, একটা পেশেন্টকে ম্যানেজ করতে পারেন না। তাহলে এইখানেই প্রকাশিত হয় যে আমাদের আসলে গ্যাপটা কোথায়, আমাদের আসলে গ্যাপটা হচ্ছে নলেজের গ্যাপ। তাহলে এখন আমাদের সময় এই নলেজ গ্যাপটাকে ফিল আপ করার জন্য। কীভাবে ফিল আপ করতে পারেন কয়েকটা উপায় বলে দিব। প্রথম কথা হচ্ছে আপনি বই পড়তে পারেন। বই পড়ে এটা আসলে বের করাটা কঠিন, তারপরে যদি আপনি চান যে না আপনি ডেভিডসন পড়বেন, হ্যাঁ, অথবা যদি আপনি আরও ভালো করতে চান, যেমন হচ্ছে অক্সফোর্ডের বইগুলো কিন্তু এখানে ভালো আছে, অক্সফোর্ডের বইগুলোতে এখানে খুব ভালো লেখা থাকে। পাশাপাশি অনলাইনে আপনি অনেক গ্রুপ পাবেন, যেমন আমাদের যে গ্রুপ আছে র্যামফিট মেডিভার্স, হ্যাঁ মানে মেডিভার্স আর কি। সো আমাদের এই মেডিভার্সের ক্ষেত্রে আপনি অনেক কিছু পাবেন। পাশাপাশি মেডিভার্স থেকে আমরা রিসেন্টলি মেডিভার্স পোস্ট গ্রাজুয়েশন অ্যান্ড জিপি লার্নার্স, আপনি গ্রুপে সার্চ করলেই পাবেন মেডিভার্স পোস্ট গ্রাজুয়েশন অ্যান্ড জিপি লার্নার্স। এখানে আপনি কিন্তু অনেক জিপি রিলেটেড ইনফরমেশন পাবেন। সিসিআর একাডেমিতে আপনি অনেক জিপি রিলেটেড ইনফরমেশন পাবেন, ঠিক আছে। প্ল্যাটফর্মে আপনি দেখবেন যে অনেক জিপি রিলেটেড পোস্ট রেগুলার হচ্ছে, ঠিক আছে। ডার্মাটোলজি নিয়ে অনেকগুলো গ্রুপ আছে। সো এইরকমভাবে আপনি অনেক গ্রুপ পাবেন যেখানে আপনি অনেক একাডেমিক রিসোর্স বা একাডেমিক কন্টেন্ট আপনি পাবেন, যেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে ইনশাল্লাহ। পাশাপাশি আপনি বিভিন্ন গ্রুপগুলোতে এই গ্রুপগুলো থেকে সহ শুরু করে অনেক গ্রুপগুলোতে আপনি এরকম কিছু কোর্স পাবেন, যে কোর্সগুলো জিপি ওরিয়েন্টেড এবং যে কোর্সগুলো অ্যাকচুয়ালি আপনাকে নলেজেবল করবে। সো জিপি শেখা মানে এই না যে আপনি জাস্ট ওই কয়েকটা ট্রিটমেন্ট মুখস্থ করবেন, নো ব্রাদার। জিপি শেখা মানে আপনি নলেজ অর্জন করবেন অ্যান্ড সেই নলেজকে ইউটিলাইজ করবেন, ইউটিলাইজ করে আপনি হচ্ছে একটা ম্যানেজমেন্ট শিখবেন, ঠিক আছে। তাহলে আমরা আসলে পড়াশোনা করি কী কারণে, আমরা ভালো করে ম্যানেজমেন্ট শেখার জন্য পড়াশোনা করি, বাট সেটাই যদি আমরা অর্জন না করি তাহলে তো আমার কাছে কোনো রোগী সেফ না। সো উই হ্যাভ টু বি এ সেফ ডক্টর। তাহলে সেফ ডক্টর হওয়ার জন্য আপনার সময়কালটা, এই সময়টা হচ্ছে সবচেয়ে বেস্ট টাইম যে আপনি নিজেকে এই ব্যাপারে প্রিপেয়ার করেন। ওকে, তাহলে আপনি জিপি রিলেটেড এবং ইন্টার্ন রিলেটেড যদি কোনো কোর্স থাকে এগুলো করার চেষ্টা করবেন। ইন্টার্নশিপের জন্য চাইলে আপনি আগে থেকে একটা বই কিনে ফেলতে পারেন, এই বইটা আমার কাছে বেশ ভালো লাগে, সেটা হচ্ছে যে ইন্টার্ন ডায়েরি। এটা আপনি যখন ইন্টার্নশিপে যাবেন তখন আপনাকে হেল্প করবে, বা এখনও যদি আপনি টুকটাক জিপি ম্যানেজমেন্ট শিখতে চান তাহলে এই বইটা আপনি খেয়াল করতে পারেন। ওকে, সো অনেক কথাবার্তা বলে ফেললাম, এবারে আসি আমরা মোটামুটি
একাডেমিক কথাবার্তা শেষ। ও প্রিভিয়াস গ্যাপ, সো আপনি প্রিভিয়াস গ্যাপ যদি থাকে, যেমন ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ারে যদি সব গ্যাপ আছে, সো ওই টপিকগুলোকে আপনি ভালো করে পড়তে পারেন। বিশ্বাস করেন, আপনি যদি এখন গাইটনটা খুলে নিয়ে বসেন, আপনার কাছে এত ভালো লাগবে, আপনার মনে হবে আর খালি পড়তেই থাকে, কারণ আপনি এখন এটা বোঝার মতো ম্যাচুরিটি অর্জন করেছেন, যে ম্যাচুরিটিটা এতদিন আপনাদের ছিল না। সুতরাং আমরা চেষ্টা করব যে এখন একটু আগের বইগুলো পড়া, ঠিক আছে? এখন আপনি বলবেন যে ভাই একটুখানি গ্যাপ পাইছি আর আপনি খালি পড়া শুরু করেছেন। সো আসলে এই পড়াশোনার বাইরেও আমাদের একটা জীবন আছে, তো সেই জীবনটাতে আসলে আমরা কী করতে পারি? আমি যদি সাংসারিক দিকে চিন্তা করি, তাহলে সাংসারিক দিকে অ্যাকচুয়ালি এই সময়টা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ দুইজনের জন্যই। এখানে আমরা দুইটা দল পাবো, একটা হচ্ছে যারা আনমেরিড, একটা হচ্ছে যারা মেরিট। তাহলে উভয় পক্ষের জন্য আসলে এই টাইমটা গুরুত্বপূর্ণ। যারা আনমেরিড, যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে চেষ্টা করেন এখন বিয়ে শাদী করে ফেলার জন্য। আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে চেষ্টা করেন যে বিয়ে শাদীর জন্য এনাফ টাকা পয়সা জমানোর জন্য, হ্যাঁ, কারণ আলটিমেটলি টাকা ছাড়া তো বিয়ে করতে পারবেন না। সো আমি বলবো যে আনমেরিড হন বা মেরিড হন, চেষ্টা করেন যে এই সেকেন্ড স্টেজে চলে যাওয়ার জন্য, মানে মেরিড হয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন। কারণ ইন্টার্নশিপে গেলে ভাই প্যারা, তখন আসলে বউকে ওরকম সময় দিতে পারবেন না বা হাজব্যান্ডকে ওরকম সময় দিতে পারবেন না। যারা মেরিড আছেন তারা এই টাইমটাতে চেষ্টা করেন যে হয়তো বা এতদিন প্রফের জন্য বউকে সময় দিতে পারেন নাই, হাজব্যান্ডকে সময় দিতে পারেন নাই, তাহলে এখন এই সময়টা আপনি ফ্যামিলিতে ইনভেস্ট করার চেষ্টা করেন, ঠিক আছে? তাহলে একাডেমিক পড়াশোনার পাশাপাশি ফ্যামিলিতে ইনভেস্ট করা, ফ্যামিলি সবাই একসাথে ঘুরতে যাওয়া, বা ঘুরতে যাওয়ারও নেসেসারি না, মানে একসাথে সময় কাটানো, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, একসাথে কোয়ালিটি সময় কাটানো, এইটা আপনারা একটু চেষ্টা করতে পারেন। আবার যদি কারো চিন্তা থাকে যে না বেবি নেবেন, সো আপনারা বেবি প্ল্যান করতে পারেন এখন, ঠিক আছে? তো এটা আপনাদের ইচ্ছা, পার্সোনাল ব্যাপার। বাট আমি বলবো যে ওভারঅল আপনারা এই জিনিসগুলো একটু ম্যানেজ করতে পারেন। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে যে ইন্টার্নশিপে বেবি নেওয়া নিয়ে যদি আমি একটু বলি, তাহলে ইন্টার্নশিপে বেবি যদি আপনারা নিতে চান ইনশাআল্লাহ, তো অবশ্যই চেষ্টা করবেন যে যেন আপনার ফ্রেন্ডদেরকে মানে আপনি ব্যাপারগুলোকে ইনফর্ম করবেন, এবং আপনার ইন্টার্নমেট যারা হবে, বিশেষ করে ইন্টার্নমেট যারা হবে তারা যেন সাপোর্টিভ হয়, এটা আপনি খেয়াল রাখেন। আপনি যদি মেরিড হয়ে থাকেন তাহলে অবশ্যই এরকম মানুষজনের সাথে টিম করেন যেখানে আসলে ছেলে বেশি, তাই না? কারণ হচ্ছে ধরেন ছেলেদের সাথে থাকলে আপনার হয়তো আবার ডিউটিতে তারা সাপোর্ট দিবে আর কি। সো এরকম টাইপের করার চেষ্টা করেন। অথবা আপনি যদি মেরিড হয়ে থাকেন, আনমেরিড মেয়েদের সাথে আপনি টিম করার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে হয়তো বা আপনি প্রেগনেন্ট হইলেও ওই আনমেরিড মেয়েরা সাপোর্ট দিতে পারবে। সো এই জিনিসগুলো আসলে একটু বললাম, কারণ অনেকে এই ব্যাপারটাতে হঠাৎ করে ভয় পেয়ে যায় আর কি। আচ্ছা, এইবার সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্শন, সেটা হচ্ছে ইসলামিক্যালি কী করতে পারবো। দেখেন, আমরা আজীবন আমাদের ধর্মকর্মক্ষেত্রে একটাই কথা বলি, ভাই আমরা অনেক বিজি, হ্যাঁ, পরীক্ষা আছে, প্রফ আছে, আইটেম আছে, তাই না? গত 5 বছর ধরে আমরা এই কথাবার্তায় বলে আসছি যে আমরা অনেক বিজি, আমাদের আইটেম, প্রফ, টার্ম, কার্ড। সো আলহামদুলিল্লাহ আমাদের এখন শেষ হয়েছে সব কিছু, সো আমরা একটু অখণ্ড অবসর পেয়েছি। বাট ওই যে বললাম, এই অবসর দেখতে দেখতে চলে যাবে, ঠিক আছে? তাহলে এই অবসর সময় আমরা অনেকগুলো প্ল্যান রাখতে পারি। তাহলে আপনি আগে নিজেকে কোশ্চেন করেন, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কোরআন পড়তে পারা। সো আপনি কি কোরআন পড়তে পারেন? যদি ইয়েস হয় যে আপনি কোরআন রিডিং পড়তে পারেন ভালো করে, তাহলে অবশ্যই তাজবিদটা ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, তাহলে আপনার যদি তাজবিদের সমস্যা থাকে তাহলে তাজবিদটা ক্লিয়ার করেন। যদি আপনি তাজবিদ সহকারে পড়তে পারেন তাহলে আপনি নিজেকে কোশ্চেন করেন, আপনি কি অর্থ বুঝতে পারেন? তাহলে অর্থ যদি বুঝতে না পারেন তাহলে অর্থ শিখে নেন বা অর্থ সহ পড়ার চেষ্টা করেন। এবং সবচেয়ে ভালো হয় এটা অর্থ বোঝার জন্য আপনি যদি অ্যারাবিক শিখতে পারেন, ঠিক আছে? সো আপনি চেষ্টা করেন যে অ্যারাবিকের অনেক কোর্স আছে, অথবা ইউটিউবে আপনি ফ্রি রিসোর্স হিসাবে পাবেন, একটা চ্যানেল আছে, নাম হচ্ছে আল কোরআনের ভাষা শিক্ষা, আল কোরআনের ভাষা শিক্ষা, এটা খুব ভালো একটা চ্যানেল। অথবা আপনি যদি ইংলিশে শিখতে চান, এইটা ইংলিশে একটা চ্যানেল আছে, নাম হচ্ছে ফ্রি কোরআন এডুকেশন। এই ফ্রি কোরআন এডুকেশন চ্যানেলটা খুবই দারুণ, অত্যন্ত সুন্দর, ঠিক আছে? আপনি চাইলে এইখান থেকেও দেখতে পারেন। এছাড়া আরও অনেক চ্যানেলই আপনি পাবেন, আমি জাস্ট এই দুইটার নাম বললাম। আপনারা ইনশাল্লাহ এই জায়গা থেকে খুব ভালো করে শিখতে পারবেন। আচ্ছা, তাহলে 1 নম্বর গেল কোরআন পড়া। 2 নম্বর আপনি যদি চিন্তা করেন যে আপনার কি এনাফ কোনো হাদিসের বই পড়া আছে কিনা, যদি হাদিসের বই পড়া না থাকে, রিয়াদুস সালিহিন দিয়ে আপনি শুরু করতে পারেন, ঠিক আছে? আর যদি আপনি অ্যাডভান্স লার্নার হয়ে থাকেন তাহলে আপনি চেষ্টা করেন যে বুখারি শরীফ, মুসলিম শরীফ এইসব জিনিস পড়ে ফেলার জন্য। আর যদি না পড়া থাকে, রিয়াদুস সালিহিন দিয়ে শুরু করেন, আমার মনে হয় এটা আপনাদের জন্য ভালো হবে। পাশাপাশি আপনি চাইলে ইসলামিক বই পড়তে পারেন, হ্যাঁ, ইসলামিক বই বা ইসলামিক জ্ঞান অর্জন করতে পারেন। তবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমাদের প্রফেশনের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে হালাল এবং হারাম এটা সম্পর্কে নলেজ রাখা। ভাই দেখেন, ভাই আমরা এরকম অনেক ড্রাগ প্রেসক্রিপশন করে ফেলি যে ড্রাগের মধ্যে জেলাটিন ক্যাপসুল আছে, এবং যেই জেলাটিনের সোর্স আমরা কি জানি, বেশিরভাগ জেলাটিন বাংলাদেশে যেগুলো আছে, বেশিরভাগ জেলাটিনের সোর্স হচ্ছে পর্ক থেকে। তাহলে চিন্তা করেন, আপনি একটা রুগীকে একটা ক্যাপসুল দিচ্ছেন, সেই ক্যাপসুলটার মধ্যে অলরেডি পর্ক আছে, এবং এই রুগী খাচ্ছে, আমরা না জেনে রোগীকে একটা হারাম মেডিকেশন দিয়ে দিচ্ছি। অথবা ধরেন আপনি রোগীকে বলতেছেন যে পার্মানেন্ট একটা জন্ম নিয়ন্ত্রণের কথা বলতেছেন, তাহলে এই যে পার্মানেন্ট আপনি তাকে একটা জন্ম নিয়ন্ত্রণের কথা বলতেছেন, তাহলে পার্মানেন্ট জন্ম নিয়ন্ত্রণ বা বার্থ কন্ট্রোল যত টেকনিক আছে, এই সমস্ত টেকনিক হারাম, ঠিক আছে? এগুলো একদম সুস্পষ্ট হারাম, সব ফতোয়া আছে।
এক্সেপ্ট সাম কন্ডিশন যেখানে মার জীবন একদম বিপন্ন। তাহলে এইখানে এই যে জিনিসগুলো আমরা না জেনে করে ফেলি, বা এরকম আরও অনেক কথা আছে যে রোজা কখন ভাঙবে কখন ভাঙবে না, কখন সালাদ দাঁড়ায় পড়তে পারবে, কখন বসে পড়তে পারবে, ঠিক আছে, অ্যাবর্শনের হুকুম কি হবে, কখন অ্যাবর্শন করা যাবে, হ্যাঁ, বার্থ কন্ট্রোল পিল খাইতে পারবে কি না, এই সমস্ত ব্যাপারগুলোতে, বা আমরা একটা মহিলা মানুষ পুরুষ রোগীকে ট্রিট করতে পারবে কি না, পুরুষ রোগী মহিলাকে ট্রিট করতে পারবে কি না, অথবা ধরেন ওষুধ কোম্পানির সাথে, হ্যাঁ, ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে আমাদের ডিলিং কেমন হবে, বা ধরেন অন্যান্য যেসব ল্যাব আছে ল্যাবগুলোর সাথে আমাদের ডিলিং কেমন হবে। তাহলে এরকম অজস্র কোশ্চেন আমাদের মনের মধ্যে আছে, যেই সব কোশ্চেনগুলো অ্যাকচুয়াল অ্যান্সারটা আমরা জানি না, বা এটা ইসলামিক্যালি কতটুকু ঠিক এটা আমরা জানি না। সো আমরা দিন শেষে ডক্টর হয়েছি, বাট আমরা কি আসলে ইসলামিক এথিক্স জেনে ডক্টর হয়েছে কি না? হ্যাঁ, আমরা বিএমডিসির এথিক্স সবাই জানি, বাট অ্যাকচুয়ালি আমরা ইসলামিক এথিক্সটাকে আমরা জানি কি না, এটা আমাদের মনের মধ্যে একটা বড় কোশ্চেন, ঠিক আছে। এবং এই যে আমরা পেশেন্টকে যে একটা পরামর্শ দিচ্ছি, দেখেন, তাহলে এই পেশেন্টকে যদি আমি একটা ভুল পরামর্শ দিই যেটা ইসলামিক্যালি কারেক্ট না, এই জন্য কি আমি দায়ী থাকবো কি না আল্লাহর কাছে? অবশ্যই দায়ী থাকবো, কারণ আমি যদি আমার পেশার মধ্যে, আমার জবের মধ্যে কোনটা হালাল কোনটা হারাম এটা যদি না জেনে আমি যদি একটা মানুষকে পরামর্শ দিই, আমি যদি একটা মানুষকে ট্রিটমেন্ট দিই, এবং যদি সেখানে হারাম কিছু থাকে, তাহলে সেটার জন্য কে দায়ী থাকবে? সেটার জন্য একমাত্র আমরা দায়ী থাকবো। তাহলে অবশ্যই আমাদের নিজেদের পেশার হালাল এবং হারাম, নিজেদের পেশার ব্যাপারে শরিয়া গাইডলাইন, এটা কিন্তু আমাদের ক্লিয়ার থাকতে হবে। তাহলে ভাইয়া আপুরা, এই জিনিসটা যারা আমরা মুসলিম আছি, এটা কিন্তু আমাদের অবশ্য মানে প্রত্যেকের জন্য এটা জানা ফরজ, যে আমি যে জায়গায় জব করছি, আমি যে জায়গায় কাজ করছি, এইখানের 100% আমি জানি কিনা, আসলে আমার ফিল্ডের 100% হালাল হারাম ব্যাপারগুলো আমার জানা আছে কিনা, ঠিক আছে। সো আলহামদুলিল্লাহ এটা নিয়ে বাংলাদেশে অনেক কাজ হচ্ছে, যেমন বাংলাদেশের রিসার্চ একাডেমি ফর মেডিকেল ফিক অ্যান্ড ইসলামিক ট্রিটমেন্ট, এইখানে আপনার একটা অলরেডি একটা কোর্সই হচ্ছে, শর্ট কোর্স, যারা ইন্টার্নশিপ করবে তাদের জন্য। এছাড়া বাংলাদেশ ইসলামিক মেডিকেল সোসাইটিতে কাজ হচ্ছে, এরপরে আইএফআইসি, হ্যাঁ, আইএফআইসিতে কাজ হচ্ছে, এরপরে কাজ হচ্ছে ডক্টর মাসিহুল্লাহ, উনি একাধারে মুফতি এবং হচ্ছে একজন ডক্টর। সো ডক্টর মাসিউল্লাহর হাসপাতাল মসজিদ একটা গ্রুপ আছে ওস্তাদের, তো ডক্টর মাসিউল্লাহ ওস্তাদ তিনি হাসপাতাল মসজিদ এই গ্রুপটাতে কিন্তু উনি বেশ ক্লাস নিচ্ছেন। সো এরকম আরও অনেকগুলো আসলে অ্যাক্টিভিটি বর্তমানে চলমান আছে। এর মধ্যে রেমফিরের অ্যাক্টিভিটিটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমি এই জন্য বলবো, কারণ তারা জাস্ট ইন্টার্নদের জন্য অলরেডি একটা শর্ট কোর্সের আয়োজন করেছে, যেই শর্ট কোর্সে আপনাদের মোটামুটি এখনকার যুগে যা যা লাগবে আলোচনা করা হবে, প্লাস তাদের লং কোর্সও আছে এইসব ব্যাপারে। ওকে, সো এই হচ্ছে মোটামুটি সামারি। এবার যদি আমরা লাস্ট কথায় আসি, যে আপনি কি আসলে শুধু এগুলোই করবেন, এনজয় করবেন না? ইয়েস, আপনি এনজয় করতে পারেন, তবে অবশ্যই এনজয়টা যেন হালাল গণ্ডির ভেতরে থাকে, ঠিক আছে। সো আপনি হালাল ট্যুরিজম করতে পারেন, মানে এরকম ট্যুর দিলেন যেখানে গান বাজনা হইল না, বা যেখানে আপনি কোনো মেয়েদেরকে নিয়ে গেলেন না, এরকম হালাল ট্যুরিজম করতে পারেন। আপনি হয়তো বা সময়টাতে অন্য নতুন কোনো স্কিল শিখতে পারেন, কারণ ডাক্তার হিসেবে আমাদের স্কিল খুবই কম। আমরা চাইলে কিন্তু অন্যান্য অনেক কাজ শিখতে পারি, যে কাজটা আমাকে একটা সাইড হাসেল হিসাবে হেল্প করবে। কারণ বর্তমানে আসলে একটা জব রাখা বা একটা পেশা রাখা আসলে খুবই টাফ। দেখা যাচ্ছে বর্তমানে ইনকামের জন্য আপনি আসলে কয়েক দিকে অ্যাক্টিভিটি থাকা দরকার, ঠিক আছে। পাশাপাশি আপনি যদি আপনার এক্সট্রা কোনো বই পড়ার শখ জায়গা, আপনি সেই বই পড়তে পারেন, হ্যাঁ, বা এক্সট্রা কোনো যদি কোনো ডকুমেন্টারি দেখতে আপনি চান, তাহলে সেগুলো করতে পারেন। তাহলে এই সমস্ত জায়গা, বা খেলাধুলা করা, এক্সারসাইজ আপনি করতে পারেন, আপনি চাইলে কোনো জিমে ভর্তি হতে পারেন। তাহলে আপনার কাছে কিন্তু এরকম অনেক কিছু করার সুযোগ আছে, যেটা দিয়ে আপনি আপনার এই সময়টাকে কাজে লাগাতে পারেন। তাহলে যারা আসলে এতদিন ধরে কনফিউশনে ছিলেন যে ফাইনাল প্রফের পরে কী করবেন, তাহলে দেখেন কত কিছু করার সুযোগ আমাদের আছে। আমরা হয়তো বা এরকম করে প্ল্যানিং কোনো সময় করি নাই। তাহলে একাডেমিক দিকে আমরা কথা বললাম, সাংসারিক দিকে কথা বললাম, ইসলামিক দিকে কথা বললাম, এবং আপনি কী করে এনজয় করতে পারেন সেই দিকে কথা বললাম। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই সময়টাতে সুস্থ থাকা এবং পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করেন। কারণ এতদিন আপনারা পরিবার থেকে দূরে ছিলেন, হয়তো বা কদিন পরে বিয়ে শাদী করবেন, তখন আপনার পরিবার বলতে মানে আমি বাবা মার কথা বোঝাচ্ছি, তাহলে বাবা মা ভাই বোন এদেরকে আসলে সময় দেওয়ার সুযোগটা আপনার হবে না। ব্যস্ত জীবন চলে আসছে, তাহলে ব্যস্ত জীবনের আগেই জ্ঞান অর্জন করা, ব্যস্ত জীবনের আগেই সম্পর্কগুলোকে একটু আরেকবার নারিশ করা, এই জিনিসটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। যদি ভুল কিছু বলে থাকে অবশ্যই মাফ করবেন, এবং ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করে এই মেসেজটি পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ।